তাহলে আপনি শিহাব? নিজের নাম শুনে মাথা তুলে তাকালাম। দেখি সুন্দর মুখের একটি মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, হাতে সাদা রঙের মুঠোফোন। তাতে লেগে আছে শরীরের মাখানো পারফিউমের মিষ্টি একটা গন্ধ। গন্ধ শুকে চট করে পেয়ারা গাছের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বৃষ্টির দিনে পেয়ারা গাছে উঠে বসে থাকতাম, তখন চেনা স্মৃতি মিশে আছে আমার। ছবিতে যেমন দেখেছিলাম অবিকল সেই রকম দেখতে, সেই চোখ, সেই ভ্রু, সেই নাক। বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। কি করব সেটা মনে মনে সাজানোর চেষ্টা করছি। মাথার ভেতর নদীর স্রোতের মতো হাজার হাজার শব্দ কোথা থেকে উড়ে এসে জানি ওকে দিচ্ছে। কিছুক্ষণ আগে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে কেউ একজন জিজ্ঞেস করেছিল, কই আপনি? এর পরপরই এই ঘটনা। কোনটা রেখে কোনটা বলি হঠাৎ তাল হারিয়ে ফেললাম। বললাম, শ্রাবণী। চিনতে কষ্ট হচ্ছে আপনার? ছবির সঙ্গে কোনো ফারাক আছে নাকি? থাকলে বলেন। কেমন ফটফট করে কথা বলে গেল সে। হালকা বাতাসে তার চুলগুলো মৃদু উড়ছে। জিহ্বা দিয়ে সে পাতলা ঠোঁট দুটো ভিজিয়ে নিল। না না, তা হবে কেন, বসো। পাশে জায়গা করে দিয়ে বসে পড়লাম। সেও বসলো, তবে খানিকটা তফাতে। একটা নীল রঙের জামার সঙ্গে সাদা ওড়না পরেছে, মাথায় গোলাপি রঙের হেয়ার ব্যান্ড। ফর্সা মুখটাতে যেন দিনের সূর্য প্রতিফলিত হয়ে ফেরত যাচ্ছে দূরে। গালে এমন একটা ঝিলিক দেখতে পেলাম। মুগ্ধ নয়নে তার পানে একবার তাকিয়ে মাটিতে মুখ করে জিজ্ঞেস করলাম, ভালো আছো? ওকে কেমন একটা ধুরু ধুরু ভয় কাজ করছিল, যার জন্য সহজ হতে পারছিলাম না। বহু মেয়ের সঙ্গে আগে তো প্রথম দেখাতেই অনেক কথা বলেছি, কই তখন তো এমন হয়নি। আর এখন যার সঙ্গে আলাপি 3 মাস হয়ে গেছে, তেমন একজনের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ হচ্ছে আমার। নিজের প্রতি ধিক্কার চলে এলো। পিঠে সোজা করে বসলাম। আচমকা সারা শরীরে পিঁপড়ার কামড়ের মতো জ্বালা শুরু করলো। জল না পেয়ে কয়েকদিনের তৃষ্ণার্ত চামড়াটা বিদ্রোহ করার পায়তারা করেছে বোধ হয়। রৌদ্র অ্যালার্জিটা এই জাগলো বলে। প্রশ্নটা শোনার পর উত্তর না দিয়ে শ্রাবণী বলল, তার আগে মাথাটা এদিকে দেন আপনার। গুনে গুনে 4টা চুল ছিঁড়ি, তারপর যা বলার বলবেন। চুল ছিঁড়বে মানে? চমকে উঠলাম। তাও আবার 4টা? মুখ হা হয়ে গেছে। বলে কি এ মেয়ে, মগের মূল্য পেয়েছে নাকি? মনে মনে ভাবলাম। আমার এমন ভাব দেখেই কিনা কে জানে শ্রাবণী চোখ দুটো গোল গোল করে বলল, এত সহজে ভুলে গেছেন? 2 দিন পর তো আমাকেও মনে থাকবে না। তারপর মুখটা গুমরা করে চুপ মেরে গেল। ঘটনা শুরু আজ থেকে 3 মাস আগে। দুপুরবেলা এক অবসরে বসে ফেসবুক চালাচ্ছিলাম, কিছুদিন আগে কেনা পুরনো স্মার্টফোনে। হঠাৎ সাজেস্ট ফ্রেন্ডের একছাড়া চোখ দেখে থমকে গেলাম। এর আগে এমন চোখ যে দেখিনি তা নয়, যাদের দেখেছি তারা সবাই কারো না কারোর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংখ্যাটা মনে ছিল, তবু অজানা এক আগ্রহে তার আইডিতে উঠিয়ে দিলাম। আমার বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী, এবছর ভর্তি হয়েছে। কি সুন্দর মুখ তার, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর ফর্সা এবং কাঁচার রং। ওর চোখ দুটি স্বাভাবিকের চেয়ে বড়। এত বড় চোখের মায়াতে পড়েই গেলাম শেষ পর্যন্ত। দোলা চলেই দুলতে দুলতে কপালে যে আছে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম। আনুমানিক 2 ঘন্টা পর যখন আবার ফেসবুকে ঢুকলাম, তখন দেখলাম অ্যাকসেপ্ট করার নোটিফিকেশনটা চলে এসেছে। মনটা খুশিতে নেচে উঠলো। আর দেরি না করে প্রায় সঙ্গে সঙ্গেই তাকে মেসেজে নক করলাম। উত্তরও পেলাম কিছুক্ষণ পর। এমন করেই আলাপচারিতা চলতে লাগলো আমাদের। অনেক বিষয় নিয়েই কথা হচ্ছিল। প্রসঙ্গটা ধীরে ধীরে ব্যক্তিগত বিষয়ের দিকে গড়িয়ে গেল। স্বীকার করতে দোষ নেই, তাতে পরোক্ষ ভূমিকাটা একতরফা আমারই ছিল। তখন দেখি ও মেসেজ দেখে উত্তর দিতে খানিকটা সময় নিতে শুরু করলো। ভাবলাম এই বুঝি ফসকে গেল অল্পের জন্য। প্রবলভাবে হারানোর ভয়ে ভীত হয়ে উঠলাম। এক পর্যায়ে লজ্জার মাথা খেয়ে জানতে চাইলাম ওর বয়ফ্রেন্ডের পোস্টটা খালি আছে কিনা। সে তো হেসে ইক্ষণ বলল, এমন ভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি, তাই উত্তরও জানা নেই এবং প্রেম নিয়ে সে সিরিয়াস নয়। তবে হাব ভাবে বুঝলাম তাতে মনের সবুজ বাতিটা না জ্বেলে পারলো না। এবার তাকে বললাম, দরখাস্ত দিতে হলে হাতে লিখে দিতে হবে না টাইপ করতে হবে? সে কোনো উত্তর করলো না। সেদিনের মতো সে উদাও হয়ে গেল। কয়েকদিন কোনো খোঁজ ছিল না তাই। গুম হয়ে যাও বলতে যা বোঝায়, একেবারে আক্ষরিক অর্থে তাই। এর মাঝে আমি তাকে যে মেসেজ করিনি তা নয়, উত্তর না পেয়েও বার্তার পর বার্তা দিয়ে গিয়েছি। এই ভেবে সে যদি কখনো সংকেত আসে, শ্রী একবার মুখ তুলে চায় ভাগ্য দেবতা।
অবশেষে সেই দিনটির সাক্ষাৎ পেলাম, আকস্মিক ভাবেই পেলাম। ঘড়ির কাঁটায় 3টা বাজবে বাজবে করেও বাজছে না। এমন সময় একটা কল এলো ফোনে। শুয়েছিলাম, তাই চোখ বন্ধ করেই রিসিভ করি। তখন চিকন একটা কণ্ঠস্বর বলে উঠলো, হ্যালো, শিহাব বলছেন? হ্যাঁ বলছি। গলার মধ্যে হঠাৎ নারী কণ্ঠ শোনার মতো একটা আশ্চর্য ভাব ফুটে উঠেছে। চিনতে পারছেন আমাকে? আরে আজব তো, নিজে ফোন দিয়ে আমাকেই বলে কিনা চিনতে পারছি কিনা। কান থেকে ফোনটা নামিয়ে নম্বরটা দেখে নিলাম। না, এই নম্বর আমার অপরিচিত। তবে স্বীকার করলাম না, চিন্তা করার জন্য কিছুটা সময় নিলাম। এই কয়েকদিনে কাকে কাকে নম্বর দিয়েছি মনে করার চেষ্টা করছি, তবুও কিছু কিনারা করতে পারলাম না। চিনতে পারলেন না তো? জানতাম চিনবেন না। ওপাশ থেকে বলা হলো, কে? সন্ন্যাসী। কণ্ঠের শব্দ নিয়ে জিজ্ঞেস করলাম। হাসছে কণ্ঠটা। আমি। চিনলেন কিভাবে? বুঝতে হবে, চিন্তা করে বের করবেন। অত চিন্তা করার সময় নেই। তার পরের মিনিট 15 তুমুল আগ্রহে অনেক কথাই সে বলল। তার পরিবারের কথা, পছন্দের গানের কথা, ভালো লাগা রঙের গল্প, আরো কত কি। কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল, তাই শুধু শ্রোতার ভূমিকা পালন করে গেছি আমি। শেষে বলল, আমার এক আত্মীয় ফোন দিয়েছে, আপনাকে রাতে ফোন দেব কেমন? বলে আকস্মিকভাবে ফোনটা রেখে দিল। খুব ভালো লাগছিল তখন। মনে হলো যেন কত অমূল্য কিছু পেয়ে গেছি আমি। সত্যি আমি পেয়েছিলামও। সেদিন থেকে টানা 3 মাস আমাদের কথা চলছিল। মান অভিমানও কম হয়নি, আবার মিটেও গিয়েছে। এর মধ্যে হৃদয়ের কত আবেগ দেওয়া নেওয়া হয়ে গেছে। একটু একটু করে ধীরে ধীরে আরো গাঢ় হয়েছে আমাদের প্রেম। একদিন কথা না বললে কেমন ফাঁকা ফাঁকা লাগতো বুকটা। আছে আমার সামনে দাঁড়িয়ে, বিশ্বাসই হতে চায় না সেটা। চুল ছিঁড়বে ঠিক আছে, তবে 4টাই কেন? তার কম বা বেশি কেন নয়? অবাক হয়ে জিজ্ঞেস করি। সে মুখ তুলে তাকায়। তার দৃষ্টিতে কেমন একটা কালো পতাকা শূন্যতা নিয়ে মিছিল নামলো। বলল, কারণ আছে, শুনবেনি তাহলে? তারপর বড় করে একটা দম নিল। দমের সঙ্গে সঙ্গে শ্বাসও নিল বুঝি কিছু। মনে আছে ফোনে একদম রাগী গলায় কথা বলেছিলেন আমার সঙ্গে? সেটা শুনে সারা রাত খুব কেঁদেছিলাম আমি। রাতের খাবারটাও খাইনি দুঃখে। কাঁদার জন্য একটা, আর একটা খাবার না খেতে দেওয়ার জন্য। মোটে তো 2টো হলো, আর বাকি 2টো সেটার কারণে শুনি। কৌতুক মনে করে মুচকে মুচকে হাসি। আমার চোখ থেকে তার চোখ নামিয়ে নিল সে, মাথা নিচু করে আছে। কি হলো বলবেন না? আমি তাগাদা দিলাম। হঠাৎ দেখি তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে গেলাম। কি করব ঠিক বুঝতে পারছি না। তবে কি আনমনে তাকে কষ্ট দিয়ে ফেলেছি? কিছুক্ষণ পর ও মুখ তুলল। কান্নায় চোখ চোরা সিঁদুরের মতো লাল হয়ে গেছে। সত্য বলবে বলেই হয়তো চোখে চোখ রাখি শ্রাবণে। তারপর নাক টেনে শক্ত করে বলল, আমি শ্রাবণী নে, ওর যমজ বোন। আমার নাম লাবণী। আমাদের সবকিছু এক, কেবল কপালের কাছে এই দাগটা ছাড়া। ঘোরের মধ্যে সে আঙুল দিয়ে তার কপালের দাগ দেখালো। কলেজে পড়ার সময় বাথরুমে পড়ে এটা হয়েছে আমার। তাহলে শ্রাবণী কোথায়? শ্রাবণী মারা গেছে বলেই সে উঠে দাঁড়ালো। মানে কি? আমি উঠলাম। কথাটা শুনে মনে হলো নিঃসঙ্গ কোনো বেনামি প্রহের আকাশ ফুরে ধপ করে মাটিতে আছড়ে পড়লাম। হাড় ঘোর সব চুল ও বিচূর্ণ হয়ে দগা পাকিয়ে গেছে। এটা কি শুনছি আমি? সৃষ্টিকর্তা কেন আমাকে এমন কষ্ট দিল? পাথরের মতো নিঃশব্দে অশ্রু ঝরতে লাগলো 2 চোখ ভেঙে। ভেতরের সাগরটিতে বুঝি জোয়ার এসেছে খুব। আজ থেকে 1 মাস আগে আত্মহত্যা করেছে। বিশ্বাস করুন, আপনাকেও ঠকাতে চাইনি। তবে আত্মহত্যা করলো কেন? বাচ্চাদের মতো শব্দ করে ফুপিয়ে উঠলাম। মুখটা ফেটে চৌচির হয়ে গেছে আমার। চন্দ্রাহতের মতো একের পর এক চাপড় মারছে বুকে। লাবণী বলল, বেশ কয়েকদিন ধরেই ওর বিয়ের কথা চলছিল। হঠাৎ এক পাঁচপক্ষ এসে পছন্দ করে সেই রাতে বিয়ে করে নিয়ে গেল ওকে। তার পরের দিন বিকেলে তার লাশ পাওয়া যায় ঘরের তীরের সঙ্গে লটকানো অবস্থায়। এই কয়েকদিন ওর হয়ে আমি আপনার সঙ্গে কথা বলেছি, পারলে আমাকে মাফ করে দিয়েন। তারপর সে আর কি বলেছে সেটা কানে পৌঁছায়নি। কোনো কিছু হবার মতো সময় ছিল না হাতে। টুকরো টুকরো করে গড়া এতদিনের স্বপ্নের পৃথিবীটা আমার চোখের অবসরেই ভেঙে গেল। এমনই দুর্ভাগ্য আমার টেরও পেলাম না। হঠাৎ পাগলির মতো এক ভোঁ দৌড় দিলাম। কোথায় যাব তা জানি না, শুধু এইটুকুই জানি আমাকে দৌড়াতে হবে, দৌড়াতে হবে অনন্তকালের দৌড়। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠলাম। চারপাশে মানুষজন বিস্ময়ের চোখে তাকাচ্ছিল, কিন্তু আমি সেসবে কিছুই টের পাচ্ছিলাম না। বুকটা ফেটে যাচ্ছিল। একদিকে হারিয়ে যাওয়ার শ্রাবণীর স্মৃতি, অন্যদিকে লাবণীর নিঃশব্দ চোখের জল। রাস্তার ধারে হঠাৎ থেমে দাঁড়ালাম।
পিছে চোখ মুছে আকাশের দিকে তাকালাম। মনে হলো আকাশটা আজ খুব ভারী। মেঘের আড়ালে যেন শ্রাবণী লুকিয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, শ্রাবণী, কেন এভাবে চলে গেলে? কণ্ঠস্বরটা মিলিয়ে গেল বাতাসে। চারদিক নিস্তব্ধ, কেবল বুকের ভিতর কাঁপুনি থামলো না। এক মুহূর্তে মনে হলো হয়তো শ্রাবণী নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আছে। তার চোখের মতো চোখ নিয়ে লাবণী আছে। হয়তো এটাই নিয়তি। পা দুটো কাঁপছিল, তবু হাঁটতে শুরু করলাম। ভেতরে ভেতরে একটা উপলব্ধি হলো, জীবন কখনো থেমে থাকে না। শ্রাবণী হারিয়ে গেছে, কিন্তু তার গল্প বেঁচে থাকবে আমার ভেতরে, প্রতিদিন নিঃশ্বাসে, প্রতীকী শব্দে। সেদিনের পর আমি আর আগের মতো মানুষ নই। আমি বাঁচি, কিন্তু প্রতিদিন মনে হয় শ্রাবণী আছে কোথাও এক অনন্ত প্রতিচ্ছবির ভেতরে।